জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। তো বন্ধুরা, আজ থেকে বেশি না 2 বছর আগের কথা মনে আছে, যেখানে শ্রীলঙ্কার ঘরের ভেতরে কি হয়েছিল? যে অবস্থায় শ্রীলঙ্কার ঘরের ভেতরে এতটাই খারাপ হয়ে গেছিল যে তখন সেই অভাবকে কাটানোর জন্য ঘরের নারীগুলো তারা তাদের দেহকে বিক্রি করে তারা তাদের সংসারকে চালাচ্ছিল। তারা তাদের নিজেদের হাত খরচ থেকে শুরু করে সমস্ত কিছু খরচাকে ওইভাবে ওঠাচ্ছিল। মানে বলতে গেলে 70 থেকে 80% মহিলা তারা বেশ্যাবৃত্তি বা প্রস্টিটিউটের কাজে লেগে যায়। হ্যাঁ, আপনারা একটা আর্টিকেলকেও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ পড়শি দেশ বাংলাদেশের ঘরের ভেতরে। কি শুনে অবাক লাগছে? এটা অবাক হবার কিছু নেই। দেখুন, আজকালকার দিনে কোথাও না কোথাও আমি পড়েছি যে ইসলামে প্রতিটা লয় থাকাও হারাম, প্রতিটা লয় যাওয়া হারাম। তবুও জানি না পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে কমসে কম 20টা থেকে 22টা নাম করা বা প্রসিদ্ধ প্রতিতালয় আছে বা বেশ্যালয় আছে। আমার এই সাদা মনের সহজ সরল একটা প্রশ্ন ছিল যে ভাই, এই সমস্ত পতিতালয়গুলোতে যায়টা কারা? কেননা ইসলামে তো এটা সম্পূর্ণ নিষিদ্ধ। জানে না এখানে কারা যায়। তবে যেটাই হোক, এর মধ্যে অনেকগুলো ফেমাস আছে, আমি যেগুলোর নাম বলতে চাই না। কিন্তু এই মুহূর্তে ওই সমস্ত দেশের ঘরের ভেতরে তারা বলে যে দেশকে শরিয়া আইন বা ইসলামিক আইন অনুসারে চালানোর কথা, অথচ এই দেশের ঘরের ভেতরে এতগুলো পতিতালয় কাজ করে। তাহলে ভাই যায়টা কারা? শুধু এখানেই সীমাবদ্ধ থাকছে না। আপনারা জানেন যে বাংলাদেশের একটা বড় পরিমাণের অর্থনীতি আসে কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের থেকে। আর এই রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে কিন্তু অনেক মহিলাও আজকের দিনে বাইরে কর্মরত। সৌদি আরব, কুয়েত, ভারত, ভারতের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে যে সমস্ত মেয়েগুলো, বিশেষ করে বাংলাদেশি মেয়েরা ভারতের বা আরো তাদের দেশের বাইরে কাজ করছে বা কর্মরত, তারা অধিকাংশ কিন্তু বেশ্যাবৃত্তি করে। আর এই বেশ্যাবৃত্তি করতে গিয়ে এমন অনেক খবর বেরিয়ে এসেছে, বিশেষ করে সৌদির তরফ থেকে, যে ওইখান থেকে তারা প্রেগনেন্ট হয়ে এসে তারা দেশে এসে সেগুলো ডেলিভারি করে। অর্থাৎ এরকম না জানি কত পিতৃহীন পুত্রের জন্ম দিয়েছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু এখন আমি এই সমস্ত কথাগুলো কেন বলছি? বলছি এই কারণেই যে আজ মনে হয় আবারও শ্রীলঙ্কার ঘরের মতনই পরিস্থিতি তৈরি হয়ে গেছে বাংলাদেশের ঘরের ভেতরে। বাংলাদেশের যখন থেকে স্বৈরশাসক সরকার পড়ে গেছে, মানে শেখ হাসিনা সরকার পড়ে গেছে, তারপরে তার জায়গা নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর এই অন্তর্বর্তী সরকার আসার পরে থেকে দেশের অবস্থা মনে হচ্ছে শ্রীলঙ্কার মতন হয়ে গেছে। কেননা সেই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কার মেয়েরা পতিতালয় বা বেশ্যাবৃত্তি বা দেহ বিক্রি করে তারা তাদের সংসারকে চালাতো। এক্স্যাক্টলি এখনো কিন্তু বাংলাদেশের ঘরের ভেতরে এরকম ঘটনা উঠে এসেছে। তার উপরে আমি আপনাদের একটি স্পষ্ট ভিডিওকে তুলে ধরবো, যে ভিডিওটিকে দেখে আপনারা অবাক হবেন। কেননা বিশেষ করে আমি যার ভিডিও আমি তুলে ধরতে চলেছি, এই ব্যক্তিবাই দাদাটা অলমোস্ট সেই দেশের গরিব জনম দুঃখিনী কাঙাল মানুষদের বা দুস্থ বা ভিখারি মানুষদের সহায়তা করে। হ্যাঁ, ওই ব্যাপারটা আলাদা যে সব রসুনের একটাই পিছন, কিন্তু এদের মাইন্ডসেট, এদের মানসিকতা কিন্তু সবারই কিন্তু একই থাকে। যাই হোক, এই দাদাটা তিনি তার ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দিয়েছে যে বাংলাদেশে আজকের দিনে তাদের ঘরের ভেতরে পরিস্থিতিটা কি, যে সেই দেশের ঘরের ভেতরে নারীরা পতিতালয়ে কাজের সাথে সাথে তারা তাদের দৈহিক বা দেহকে বিক্রি করে বা শরীরকে বিক্রি করে তারা এখন ইনকামে নেমে পড়েছে। ভাবুন একটা দেশের অবস্থা কতটা খারাপে ফেলে দিয়েছে সেই দেশের অন্তর্বর্তী সরকার। একটা মেয়ে বা একজন মহিলা মাত্র 3000 টাকার জন্য সে রাস্তায় নেমে পড়েছে তার শরীর কিংবা বেশ্যাবৃত্তি করার জন্য। যদি এমনটা নয়, বাংলাদেশের অবস্থা কিন্তু প্রথম থেকেই খারাপ। না জানি বাংলাদেশে কত পুত্রের জন্ম হয়েছে যাদের পিতৃর কোনো ঠিক নেই। এই জন্য কখনো কখনো আপনারা দেখবেন এরা আফগানিস্তানকে আব্বু বলে, এরা কখনো সৌদিকে আব্বু বলে, কখনো তুর্কিকে আব্বু বলে, কখনো হামাসকে আব্বু বলে, কখনো হিজবুল্লাহকে আব্বু বলে, কখনো সিরিয়াকে আব্বু বলে, কখনো আবার ইরানকে আব্বু বলে, কখনো আফগানিস্তান, আবার কখনো পাকিস্তান। যাই হোক, ওই ব্যাপারটা আলাদা যে এদের আব্বুর কোনো ঠিক নেই। কিন্তু একটা জিনিস ভেবে পাই না, ওই দেশে যে সমস্ত মেয়েরা, বিশেষ করে ভারতের কলকাতা থেকে শুরু করে মুম্বাই, এমনকি দিল্লি বা অধিকাংশ যে সমস্ত জায়গায় কাজ করছে, তারা বেশিরভাগটাই কিন্তু প্রতিতা বা বেশ্যাবৃত্তির সঙ্গে যুক্ত। কারণ এটাই হচ্ছে তাদের মেন উৎস। আর এটাই হচ্ছে শর্টকাট রাস্তা, যেটা থেকে প্রচুর পরিমাণে একটা আর্নিং কামানো যায়। আর এদের একটা সব থেকে খারাপ দিক কি জানেন? যদিও এতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারের হাত আছে, নয়তো এতটা সম্ভব নয়। এরা আসে বাংলাদেশ থেকে, এসে যখন আমাদের বেঙ্গলের বাইরে স্টেটগুলোতে চলে যায়, বিশেষ করে গুজরাট হতে পারে, সেটা দিল্লি হতে পারে, মুম্বাই হতে পারে, মানে আরো অল ওভার জায়গাগুলোতে যখন চলে যায়, সেখানে গিয়ে বলে তারা নাকি বাঙালি, মানে ওয়েস্ট বেঙ্গলের। সরাসরি তারা আধার কার্ড, আইডেন্টি কার্ড দেখিয়ে দেয়। কিন্তু একজন বাঙালি, অর্থাৎ এই ওয়েস্ট বেঙ্গলের বাঙালি ধরতে পারে সেটা এই বাংলার বাঙালি না ওই পারের বাংলার বাঙালি। যেটাই হোক, আজকের দিনে আমি এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের সামনে তুলতে চলেছি, সেই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন।
তাহলে আশা করি আপনারা অনেক কিছু বুঝে যাবেন। কেননা এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে এতটাই খারাপ যে সেই দেশের মেয়েগুলো এখন শরীর বিক্রি বা বেশ্যাবৃত্তি করে তারা তাদের সংসারকে চালাচ্ছে। আর এটাও কিন্তু আপনারা কেউ কমেন্ট বক্সে লিখতে বলবেন না অবশেষে কি তাহলে দাদাও কি ওই জায়গায় গেল নাকি। যেটা হোক, চলুন আগে ভিডিওটা আগে দেখে নিন, তারপরে কথা হবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যালো স্যার, আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন না ভাই? আপনার ভিডিও তো সবসময় দেখি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি একটু গল্প করতেছি। হ্যাঁ ঠিক আছে জি। আপু ওই আমার ভক্ত। আসসালামু আলাইকুম। আমার হাতে সিগারেটটা দেখে আপনার কাছে একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমি একটা রিয়েল চরিত্রে এখানে অভিনয় করার চেষ্টা করছি। আমি একজন কাস্টমার, আর আমার সাথে যেই ভদ্র মহিলাটা দাঁড়ায় আছে উনি হচ্ছে একজন পতিতা। ওনার পুরো কণ্ঠটাই আমার এই ভিডিওতে আছে, কিন্তু ওনার সাথে কথা বলে ফাইনালি আমার কাছে মনে হয়েছে যে না, ওনার কণ্ঠ এবং ওনার চেহারা কোনোটাই আমি এই মিডিয়াতে পাবলিশ করব না। ওনার মাত্র ৩,০০০ টাকা দরকার। এই ৩,০০০ টাকার জন্য উনি রাস্তায় নামছে, উনি তার দেহকে বিক্রি করতেছে। আমার সাথে লং টাইম কথা। আমি বললাম আপনি তো চাইলে গার্মেন্টসে চাকরিও করতে পারেন, কিন্তু উনি বেশ কিছু অজুহাত আমাকে দেখাইলো। ফাইনালি আমি বললাম যে ওকে ফাইন, আপনাকে আমি ৩,০০০ টাকা দিয়ে দিব, কিন্তু আপনি আর কখনো এই এই পতিতার পেশায় যুক্ত হইতে পারবেন না। উনি ফাইনালি আমার কথায় রাজি হইল। আমি তাকে পকেট থেকে বের করে ৩,০০০ টাকা গুনে দিলাম, এবং উনি আমাকে কথা দিল যে আজকে থেকে উনি আর এই পেশায় মানে এই কাজটা আর করবে না। সত্যি আমার কাছে ভালো লাগলো। আমি জানি না আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে। মুখের সিগারেটটা দেখাতে আপনার মাইন্ডে লাগলে আপনি আমাকে ক্ষমা করবেন। আমি জাস্ট একটা চরিত্রে অভিনয় করার চেষ্টা করছি, এবং রিয়েল চরিত্র যেটা। ফাইনালি আমি ওনাকে সাপোর্ট দিলাম, এবং উনি এই টাকাটা নিয়ে বলল যে ভাই আমি আর এখানে থাকবো না। এসে আমি এইসব কাজ করি না। আজকে চলে যান। হ্যাঁ আজকে আর এখানে একটা সেকেন্ডও দাঁড়াবেন না। আর আমি আল্লাহর কাছে দোয়া করবো, এবং আল্লাহ চাইলে কোনো একদিন দেখা হবে আর কি। আমি চেষ্টা করবো যে আপনি চেষ্টা না, আমার দোয়া থাকবে, এবং আপনি চেষ্টা করবেন যে এই কাজ আর করবেন না। আজকে 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 আপনি চলে যান, এখানে মানুষজন আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, ভিডিওটিকে মোটামুটি দেখে নিলেন। দেখার পরে আপনারা কি বুঝলেন? যদি না বোঝেন তো আমি আপনাদের বলে দিই। জানি না এই দাদাটা গিয়েছে কি যায়নি, তবে যেটা হোক, যাক বা না যাক সেটা ওর পার্সোনাল ব্যাটার। সে তো ৩,০০০ টাকা দিয়ে সহায়তা তো করেছে, কিন্তু এই দৃশ্য দেখে এতটুকু স্পষ্ট যে পাকিস্তান ঘরের ভেতরের মতন পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরেও নিজেদের মধ্যে মারামারি আর ওই শ্রীলঙ্কার মতন দৃশ্য চলে এসেছে। নয়তো ভাবুন, যখন মহিলারা শ্রীলঙ্কার মহিলাদের মতন তারা এখন তাদের ঘর চালানোর জন্য তারা এখন বেশ্যাবৃত্তি বা শরীর বিক্রি শুরু করে দিয়েছে। যাই হোক, এবার আপনারা বলুন যে এই সমস্ত মেয়েগুলো যারা সৌদি আরব থেকে, কুয়েত থেকে বা অন্যান্য জায়গা থেকে প্রেগনেন্ট হয়ে এসে যারা বাংলাদেশে এসে পতিতাবৃত্তির, যারা বাংলাদেশে এসে সন্তানদের জন্ম দেয়, এদের আব্বুটা কে? জানি না এরকম কত পিতৃহারা এরকম সন্তানের জন্ম দিয়েছে, এটা বাংলাদেশবাসী ভালোভাবে জানে। এই জন্য এরা কখন কাকে আব্বু বলে এদের ঠিক নেই। এবার আপনারা বলুন, তাহলে কি বাংলাদেশেও শ্রীলঙ্কা হয়ে গেল? জানা থাকলে অবশ্যই আপনাদের মতামত দেখে জানান কমেন্ট বক্সে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।